দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সার্টিফিকেট অফ রিজাম্পশন ছাড়া আজকে আদালতে অ্যাপিয়ার করে থাকেন, তাহলে ওনার বিরুদ্ধে বার কাউন্সিলে যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা আমরা নেব। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজাম্পশন সার্টিফিকেট না পেয়ে উনি এরকম ভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন হতে পারে না, পেতে পারে না বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন, মানে বিরক্ত করবেন এই ট্রেন্ডিং। কারণ আমি তো বলছি সোল মোটিভটা হচ্ছে এখানে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়া, পলিটিক্যাল মাইলেজ নিয়ে কোন রকম ভাবে একটা ইস্যু ক্রিয়েট করে ভেসে থাকা। কারণ ওদের কাছে কোনো ইস্যু নেই। হ্যাঁ, নিউ মার্কেটে কোন আনঅথরাইজ কনস্ট্রাকশন সেটা ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে, সেটাকে পোস্টপোল বলা যায়? আপনারা বলুন তো, পোস্টপোল ভায়োলেন্স কাকে বলে? সেটা 2021 সালে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ উইটনেস করেছিল। এখন যেটি উনি করছেন পোস্টপোলের নাম করে যে উনি নাটকটি করতে আসছেন, সেটাকে পোস্টপোল বলা যায়? নিউ মার্কেটে একটা বাড়ি, একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন, তৃণমূলের অফিস বোধহয় সেটা ভাঙার অর্ডার হয়েছে সেটার জন্য। তো যদি মিস্টার বন্দ্যোপাধ্যায় এরকম কোনো মন্তব্য করে থাকেন, সম্পূর্ণ পলিটিক্যাল মন্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য, আর রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এই মন্তব্য করেছে। ইস্যু তৈরি করার চেষ্টা, এসে থাকার ব্যর্থ চেষ্টা এটা। কেননা জনরোষ কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি, আমাদের পক্ষেও খুব সেটা হিতকর হবে আর কি। কারণ আদারওয়াইজ আননেসেসারি দেখুন আমাদের শরীর খারাপ হয়ে গেছে, এত বিরক্ত করেছেন ফলস কেস দিয়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে। এত মামলা করতে হয়েছে, আমরা উকিলরা আজকে অসুস্থ হয়ে পড়েছি। এই দীর্ঘ 5-5.5 বছর 8 বছর ধরে যা লড়াই চলেছে আর কি। হ্যাঁ, আমরা লিটারালি অসুস্থ। হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার সমস্ত হয়ে গেছে। এখন এখানে এসে আবার যদি হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করে, সেটা মোস্ট আনফরচুনেট। অ্যাকচুয়ালি কেওস, অ্যানার্কি এগুলো ওনার টাইপ অফ পলিটিক্স আর কি। তো ভারতীয় জনতা পার্টি তো সেটা করে না, এটা একটা ন্যাশনালিস্ট পার্টি, দেশাত্মবোধক বাণী নিয়ে হৃদয়ে এই দল এগিয়ে চলে। তাই জন্যই পশ্চিমবঙ্গের পিপলস ম্যান্ডেটটাও ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সার্বিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে যে বিক্ষোভ হলো সেইটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন আইনজীবী ক্লেম করেন। উনি এত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার নাম কিন্তু বার কাউন্সিলের ভোটার লিস্টে ছিল না, সেই নিয়েও একটা বিতর্ক হয়েছিল। এবং ওনার সাথে ওনার যে আজকের দিনে প্র্যাকটিসিং লাইসেন্স আছে কিনা সেটার উপরেও একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। ওনার দেখুন, এলএলবি ডিগ্রি থাকা মানেই কিন্তু উনি অ্যাডভোকেট নন। ওনাকে অ্যাডভোকেটস অ্যাক্টের আন্ডারে এনরোলমেন্ট এবং কন্টিনিউইং অ্যান্ড সাবসিস্টিং প্র্যাকটিসিং লাইসেন্স থাকাটা অনিবার্য। তাছাড়া উনি কোর্টে অ্যাড্রেস করতে পারেন না, বা যে কেউ, এটা শুধু ওনার ব্যাপারে নয়, যে কেউ। তো আজকের যেটা ঘটনাটা ঘটলো ওটা একটা মানুষের জনরোষ ছিল, এবং তৃণমূলেরই একটা গোষ্ঠী যারা হয়তো ক্ষুব্ধ ছিলেন এতদিন ধরে অত্যাচারের, হয়তো কোনো কারণে তারা সেটাকে প্রতিফলন করতে পারেননি, ওনারা বলতে পারেননি এত বছর, সেটাই আজকের ওটা ফুটে এসেছিল ওনাকে বাইরে এরকম ভাবে পেয়ে। তো যারা করছিল তারা সবাই অ্যাকচুয়ালি তৃণমূলের গোষ্ঠীর একটি গোষ্ঠী। স্লোগানিয়ারিং করা এটা আমাদের কালচার নয়, এটা বিজেপি ভারতীয় জনতা পার্টির কালচার নয়, এটা তৃণমূলের কালচার। লাস্ট 15 বছর ধরে আমরা দেখে এসেছি, এবং এই কালচারটাই ওনারা ভাবছেন যে ওরা কন্টিনিউ করতে পারে। এরাই হচ্ছে তারা যারা 4 তারিখে 12টার পরে গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের উপরে অত্যাচার এবং বাকি এগুলো করে ভারতীয় জনতা পার্টির নাম খারাপ করার চেষ্টা করছি। তো রাদার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি নিজে পার্সোনালি, যদিও আমি এতদিন ধরে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, আমি এটা কোনোদিন বলিনি। আমি শুধু আজ পর্যন্ত একটাই কথা বলেছি যে কাউন্টিং হলে সেদিনকে কোনো ঘটনাই ঘটেনি, শুধু উনি আমাকে, আমার বাবাকে
গালাগালি করেছিলেন। আমি বলতে চাই না, এখনো আমি আটকে রাখছি নিজেকে, বাট উনি আমাকে একটি প্রাণী বিষয় নিয়ে একটি প্রাণীর সন্তান বলে আমাকে সম্বোধন করেছিলেন। আমি সেটা পাবলিকলি বলতে চাই না, কিন্তু আজকের যেহেতু উনি আমাকে নামে একটা ফেক অ্যালিগেশন লাগালেন যে আমি নাকি ওনাকে হেনস্থা করেছি, আজকের আমি এটা বলতে বাধ্য হলাম। ওনাকে কেউ টাচ করতে পারেনি, রাদার আমার পুরো টিম যারা ভারতীয় জনতা পার্টির তে কাজ করে এসছে লাস্ট 5 বছর ধরে, ওনার হাতেই অত্যাচারিত হয়েছে। আজকের ওনাকে রেস্কিউ করার কৃতিত্ব যায় হচ্ছে সেই দল, সে তাদের উপরেই, যার মধ্যে আমিও একজন। আমরা ওনাকে রেস্কিউ করে হাইকোর্টের থেকে বার করি, ওনাকে যাতে উনি সেফলি পৌঁছতে পারেন। কারণ আমাদের কালচার হচ্ছে যে উনিও একজন পশ্চিমবঙ্গের নাগরিক। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন তৃণমূল কংগ্রেসের, নেত্রী হতে পারেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু উনি একজন প্রথমে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের, উনি যদিও ওনার বিচার অন্য কিছু, উনি এটাকে ভারতবর্ষ রাখতে চাননি, বাট উনি ভারতবর্ষের একজন নাগরিক, পশ্চিমবঙ্গের একজন নাগরিক। তাই জন্য নাগরিক হিসেবে প্রতিটা নাগরিকের প্রতি আমাদের কর্তব্য সমান, সে গাড়িতে তুলি। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি স্পষ্টত আপনার নাম নিয়ে অভিযোগ করেছে। সূর্যনীল দাস কাউন্টিং এর দিন হেনস্থা করেছিলেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ গালিগালাজ করেছিলেন কাউন্টিং এর দিন, এবং আজকেও যেই ঘটনাটা ঘটেছে সেই হ্যান্ডেল করার পেছনে উনি আমার নামে এফআইআর করুন, পুলিশ ইনভেস্টিগেট করুন। পুলিশ তো এখন নিরপেক্ষ, আগের মতন তো নয় দলদাস চটি চাটা, এখন নিরপেক্ষ। আমার নামে এফআইআর করুন, ইনভেস্টিগেশন হোক। আমি এগুলো করি না, আমার করার প্রয়োজন নেই। অত্যাচারিত হয়ে যখন কেউ ছিল না, যখন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরতে লোকজন ভয় পেত, তখন থেকে আমি ভারতীয় জনতা পার্টি করি, এবং আমি তখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি তার সহযোদ্ধা হয়ে আমি যুদ্ধ করেছি। উনি আমাদের কান্ডারি, ওনার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে কাউকে যেন হেনস্থা না করা হয়, কাউকে যেন কোনো অসুবিধা না করা হয়। এইটা মানে কল্যাণ স্যার, আমি ওনাকে এখনো, উনি যদিও আমার নামে এরকম একটা ফেক অ্যালিগেশন লাগিয়েছেন, তা ওনাকে আমি স্যার বলেই সম্বোধন করবো, কারণ ওটাই আমার কালচার। কল্যাণ স্যার যদি এটা বলে থাকেন, কল্যাণ স্যার এটা খুব ভুল কথা বলছেন। আমি কোনোদিনই কোনো হেনস্থাইতেই আমি যাইনি, বরঞ্চ কাউন্টিং এর দিনেও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে, যেটা আমি আগে বললাম, একটি প্রাণীর সন্তান হিসেবে আমাকে সম্বোধন করেছিলেন, তাতেও আমি কোনো রেসপন্ড করিনি। সেইটা শোনার পরেও আমার 76 বছর বয়সী বাবাকে গালাগালি করা সত্ত্বেও আমি সংযম রেখেছিলাম। আমি একখানা গালাগালি, কোনো খিস্তি এগুলোতে আমি যাইনি। বাট কল্যাণ স্যার যখন এটা বলছেন, আমি ওনাকে অনুরোধ করবো যে একটুখানি এখন রাজনীতির ময়দানটা, রাজনীতিটা ঠিক করে করুন। আমার এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দণ্ডবেশ করতে হয়, সেটাতে আমিও খুশি হবো। একটা আইডিওলজিক্যাল ফাইট, একটা ভালো ডিবেট করতে আমিও রাজি আছি। ওনার যেটা আইডিওলজি, আমার যেটা আইডিওলজি, আমরা করে বসবো, অপরপক্ষে বসবো, নিজেদের দুজনের আইডিওলজি নিয়ে আমরা ডিসকাশন করবো। সেই রকম রাজনৈতিক লড়াইটা আমিও চাই, কিন্তু এই নোংরামিটা এবারে বন্ধ করা উচিত। আমার বয়স খুবই কম, আমি 32 বছর আজকের আমার দিনে বয়স। আপনার মনে হয় যে আমি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো দিন গায়ে টাচ করতে পারবো বা কোনো গালাগালি দিতে পারি? এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়। থ্যাংক ইউ।